এবং এই 13 তারিখে যেই মহাবিপ্লবের কথা আমরা বলছি, যেই জনগণের যেই স্রোতের কথা আমরা বলছি, যে এই অবৈধ দখলদারের বিরুদ্ধে ফুঁসে ওঠার, আমার ব্যক্তিগত ধারণা যে এটি জনগণের প্রত্যাশিত ডাককেই বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিকভাবে বলেছে। এটা যদি আপনি মনে করে থাকেন যে বাংলাদেশ আওয়ামী লীগ ডাক দিয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ বলছে আসার জন্য 13 তারিখে, আপনি ভুল, এই ব্যাখ্যাটাও ভুল। জনগণ যা চাইছে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের পক্ষ হয়ে রাস্তায় নামতে বলছে। এটাই জি হচ্ছে 13 তারিখ। 13 তারিখ জনগণের ডাক। জি জনাব আমিনুল ইসলাম, আপনি দেখতে পাচ্ছেন যে আজকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন আওয়ামী লীগের 13 তারিখের কর্মসূচি শুনে তার নাকি হাসি পেয়েছে, এমন একটি কথা শোনা যাচ্ছে। আসলে 13 তারিখে কি হবে, কি কর্মসূচি, ঢাকা লকডাউন বাস্তবায়নের জন্য আপনারা কি করছেন? ইতিমধ্যে কিন্তু গোটা বাংলাদেশে 13 তারিখকে কেন্দ্র করে একটা বলা যাচ্ছে একটা থ্রিলিং সিচুয়েশন কিন্তু তৈরি হয়েছে। প্রতিদিনই শত শত ফোন পাচ্ছি। দলের কর্মীরা ফোন করছে তা নয়, একেবারে সাধারণ খেটে খাওয়া অনেকেও ফোন করছে। তাদের বক্তব্য হচ্ছে কি, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমাদের আর পেছনে ফেরার জায়গা নেই। কারণ আমাদের কাছে শেখ হাসিনা আর আওয়ামী লীগের নেতা নয়, আমাদের কাছে শেখ হাসিনা এখন বাঁচার অবলম্বন। আর এই দখলদার জঙ্গি সরকার একটা ফরমাইশি রায় দিয়ে তাকে ফাঁসি নির্দেশ দিবে, আমরা ঘরে বসে ঘুমাবো, সে জীবন আমাদের দরকার নেই। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা ট্রাই করব এবং আমরা এর প্রতিবাদ জানাবো। এবং আপনি যেটা বললেন যে জনাব শিলং সালাউদ্দিন যেটি বলেছেন, উনি তো অনেক কথাই বলছেন, আবার ওনাকে নিয়ে এই চিলড্রেন পার্টির নেতারাও কিন্তু অনেক কথা বলছেন। আপনার মনে থাকার কথা, উনি কদিন আগে একটা সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে আওয়ামী লীগের কর্মীরা এক জায়গায় জয় বললে 1.5 মাইল দূরে গিয়ে বলে বাংলা। তো এটা শুনে আমি একটু গায়ে চিমটে দিলাম, আরে বলে কি? একটা মানুষ এত অন্ধ কি করে হয়? অন্ধ হলেই কি প্রলয় বন্ধ হবে? আওয়ামী লীগের কর্মীরা আজকে গত 15 মাসে, সুলতান আপনি দেখেছেন, একজন আওয়ামী লীগ কর্মী দেখাতে পারবেন যাকে পুলিশ গ্রেপ্তার করার পরে সে বলেছে ভাই আমি আর কোনোদিন আওয়ামী লীগ করবো না, আমি জয় বাংলার লোক নয়, আমাকে ছেড়ে দেন? একজন দেখাতে পেরেছেন? আওয়ামী লীগকে সামরিক ফরমানের মতো একটা ফরমান বলে নিষিদ্ধ করেছে। বিএনপি কিন্তু আওয়ামী লীগের 15.5 বছর ধরে 15 সেকেন্ডের জন্য নিষিদ্ধ রাজনৈতিক দল ছিল না। তবু কি বিএনপি মিছিল আপনারা দেখেছিলেন? বিশেষ করে 14 সালের পর থেকে মাঝে মধ্যে ভোরবেলা 2-4 মিনিটের জন্য একটা মিছিল করতেন, তারপরে মুহূর্তের মধ্যে হাওয়া। আজকে সেই দলের নেতা যদি বলে যে আমার হাসি পায়, ওনাকে হাসতে দিন। মানুষের কাছে তারা কোন জায়গায় গিয়ে ঠেকেছে, এটা ওই চিলড্রেন পার্টির একজন নেতা বলেছেন। এতদিন বিএনপিকে প্রথম আমরা জমজমের পানি দিয়ে গোসল করিয়েছিলাম, কাজ হয়নি, এখন বুড়িগঙ্গায় চুবাবো। এখন যাদেরকে এই লেভেলের কর্মীরা বুড়িগঙ্গায় চুবাতে চায়, সেই দলের নেতা আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে কি বলল বা বলল না, আমি এটা নিয়ে মোটেই ভাবিত নই। কারণ আমার শেকড় জনগণ, আমার জবাবদিহিতার জায়গা জনগণ, আমার শক্তি জনগণ। আজকে আপনি কয়দিন আগে দেখেছেন যে ছাত্রলীগের ছেলেরা মিছিল করে একটা বাস উঠেছে এবং সেখানে বাসের মধ্যে একজন বাবা তার সন্তানকে কোলে নিয়ে, তার স্ত্রীকে কোলে নিয়ে কিভাবে এই ছাত্রলীগের কর্মীগুলোকে পুলিশের হাত থেকে রক্ষা করেছে। এটা দৃশ্যতা একটা প্রতীকী অর্থ, কিন্তু গোটা বাংলাদেশের এটা সত্যিকার চিত্র। আজকে সত্যিকার চিত্র। এই জায়গাটায় আওয়ামী লীগ কিভাবে গিয়েছে, এই জায়গাটায় আওয়ামী লীগ পৌঁছেছে বঙ্গবন্ধু কন্যার অনন্য সাধারণ পদক্ষেপের কারণে। কারণ তিনি এই মানুষগুলোর আর্তি শোনার চেষ্টা করেছেন এবং সেখানে সমাধান দেওয়ার চেষ্টা করেছেন। এই সমাধানের কারণেই আজকে তারা মনে করছে শেখ হাসিনা নাই তো আমরা নাই, আমাদের ভবিষ্যৎ নাই। এই যে একজন রাজনৈতিক নেতা আরেকটা জনগোষ্ঠীর মানুষের জীবনের সাথে একীভূত করে ফেলা, এটা একজন রাজনৈতিক নেতার এবং একটি রাজনৈতিক দলের সাফল্য। সুতরাং 13 তারিখ নয়, আর ভবিষ্যতেও আরো নিপীড়ন হবে। 13 তারিখকে সামনে রেখে ইতিমধ্যে ভয়ঙ্কর গ্রেপ্তার অভিযান, নিপীড়ন, নির্যাতন শুরু করেছে এবং আরো মেটিকুলাস ডিজাইন শুরু করেছে। বাট আমি অ্যাসিওর করছি ইনশাল্লাহ কোনো মেটিকুলাস ডিজাইন কোনো কিছুই আমাদের এই চলমান যে মুভমেন্ট সেটাকে স্তব্ধ করতে পারবে না। এবং বঙ্গবন্ধু কন্যার ফাঁসির রায় ওরা দিবে আমরা জানি, যেহেতু বঙ্গবন্ধু কন্যার পক্ষে সরকার যাকে কৌশলী নিয়োগ দিয়েছেন জামাতের নেতা,
তিনি কিন্তু অকপটে আদালতে বলেছেন, মি লর্ড, আমি যদি সাংবাদিকদেরকে বলি আমার মক্কেলের ফাঁসি হবে, তাহলে আমরা যে ফাঁসি দিব এটা তারা বুঝে ফেলবে। হ্যাঁ, সেই জায়গায় তাদেরকে শুধু এটুকু স্মরণ করিয়ে দিই, আগরতলার ষড়যন্ত্র মামলায় কিন্তু বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়া হয়েছিল, তার জন্য কবর করা হয়েছিল, কিন্তু সবকিছুই নিশ্চিহ্ন করে বঙ্গবন্ধু রাজকীয় প্রত্যাবর্তন হয়েছিলেন। তিনি মুকুটবিহীন সম্রাট হয়ে বাংলার মানুষের মাঝে ফেরত এসেছিলেন এবং সেই পথেই হাঁটছে তার কন্যা, এবং সেটি শুধু মানুষের ভালোবাসার কারণে, আর কোনো কারণে। আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি দুর্নীতি নিয়ে দুটা কথা বলতে চাই, 2 মিনিট, বেশি জি সময় নিব না। জি যে নিজ মজুমদার চমৎকার করে বলছিলেন যে দুর্নীতির অভিযোগের তো শেষ নাই। মানে ইউনূস বলছে যে 15.5 বছরের দুর্নীতি ছাড়া কিচ্ছু হয়নি। ও, আপনি সবকিছুই বাদ দেন, সব ডকুমেন্টস বাদ দেন, আমি শুধু একটা মোটা দাগে কথা বলি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য নিয়ে এফবিআই এসে সাক্ষ্য দিয়েছিল। তার ছোট ভাই জনাব আরাফাত রহমান কুকু, যিনি প্রয়াত, তার জন্য আল্লাহর কাছে আমি জান্নাতের প্রার্থনা করছি। তার পাচার করা টাকা বাংলাদেশে ফেরত এসেছিল। বঙ্গবন্ধু পরিবারকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করার এই নোংরা খেলা নতুন করে শুরু হয়েছে পদ্মা সেতু সময় থেকেই, কিন্তু কানাডার আদালত, বাংলাদেশের আদালত নয়, কানাডার আদালত বলেছে এখানে দুর্নীতির কোনো চিহ্ন পাওয়া যায়নি এবং আজ অবধি কোনো কিছু প্রমাণ করতে পারেনি। অথচ বঙ্গবন্ধু কন্যার আরেকটি অংশ, ব্রিটেনের মন্ত্রী টিউলিপ সিদ্দিকী, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলো। তিনি একেবারে খুব দৃঢ় চিত্ত নিয়ে তিনি সেখান থেকে রিজাইন করলেন, যাতে মানে সর্বোচ্চ নিরপেক্ষ জায়গা থেকে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত হতে পারে। সেটা হলো, হওয়ার পরে ব্রিটেনের সেই তদন্ত সংস্থা রিপোর্ট দিয়েছে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতি দূরের কথা, দুর্নীতির লেশ মাত্র আমরা পাইনি। এইটি হচ্ছে বঙ্গবন্ধু পরিবারের চরিত্র এবং আরেকটি পরিবারের চরিত্র। সুতরাং ওরা যেমন আপনার, এটি বঙ্গবন্ধুর বিরুদ্ধে কিন্তু হয়েছিল 75 সালেও, কিন্তু বঙ্গবন্ধু সারা পৃথিবীতে কোথায় কোথায় অ্যাকাউন্ট আছে সেগুলো চেক করা হয়েছিল। বঙ্গবন্ধুর বাংলাদেশের অ্যাকাউন্টে, আত্মীয় স্বজনের অ্যাকাউন্টে কি আছে চেক করা হয়েছিল, কিন্তু কিচ্ছু পায়নি। কিন্তু এখানেও সেটি হবে, মুখে শুধু গল্প সাজাতে পারবেন, কোনো প্রমাণ দিতে পারবেন। জি নিজুম মজুমদার, আ- আ- বাংলাদেশের রাজনীতিতে কি এখন নতুন মেরুকরণ দেখতে পাচ্ছেন কিনা? আমি দেখি যে জামাতের সঙ্গে এনসিপির একটা কৌশলগত অবস্থান হচ্ছে, অন্যদিকে বিএনপি কিছু জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছে। তারা কি সব এই আওয়ামী লীগের আগমন ঠেকানোর জন্য এগুলো করছে, নাকি অন্য ভিন্ন কিছু আছে? আপনার শেষের প্রশ্নটার যেটার কথা সেটার উত্তর খুব সহজ। আমরা দীর্ঘ সময় ধরে বলেছি, এটিকে এক ধরনের, অনেকে বলেছে যে এটি আপনাদেরকে নিজেদেরকে ওভার এস্টিমেট করা। সেটা হচ্ছে, আমরা বলেছি যে বাংলাদেশের রাজনীতি আসলে তেমন কোনো পক্ষ নাই, পক্ষ দুইটা, একটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, একটা হচ্ছে এনটি আওয়ামী লীগ। এই কথাটি আমরা যেমন বলেছি, একই সাথে আমরা এটাও বলেছি যে মুক্তিযুদ্ধের ধারক, মুক্তিযুদ্ধের বাহক, মুক্তিযুদ্ধের রক্ষাকারী এবং বঙ্গবন্ধু জাতীয় চান্নাতে অর্থাৎ বাংলাদেশকে রক্ষাকারী এই পুরো শক্তিটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদেরকে এই দুটি কথাকে কেন্দ্র করে বারবার বলা হয়েছে যে এগুলো এক ধরনের ফেসিস্ট চিন্তা, গণতন্ত্রের বিকাশ যাতে না হয়, উত্তরণ যাতে না হয়, তাই বারবার আপনারা আপনাদের বিপক্ষের প্রতিপক্ষকে আপনারা বলেছেন এন্টি আওয়ামী লীগ ফোর্স। আপনারা নিজেদেরকে একটা অনন্য জায়গাতে সবসময় রেখেছেন, কল্পনা করেছেন, নাম্বার 1। নাম্বার 2, মুক্তিযুদ্ধের কথাও তারা এটা বলেছে। আজকে এই 15 মাসে বা 14 মাসে আজকে যেটা প্রমাণিত হয়েছে যে মুক্তিযোদ্ধাদের গলাতে যখন জুতার মালা, যখন জাতীয় চার নেতার ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে যখন জেলে পড়া হয়েছে, যখন আপনি জয় বাংলা বলতে পারছেন না, মুক্তিযুদ্ধের বই কিনতে পারছেন না, মুক্তিযুদ্ধের কথা বলতে পারছেন না, আপনার যখন জিন্নার এখানে মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী পালিত হচ্ছে, যখন আইএসআইয়ের এজেন্ট থেকে শুরু করে পাকিস্তানের সাথে ফেডারেশনের চিন্তা করা হচ্ছে, মানে সোজা কথা হচ্ছে যে এগুলো আমি বলাটা হচ্ছে বাতুলতা আর আমার সময় নষ্ট। মানে এখন আর আমাদেরকে আর কিচ্ছু বলতে হয় না, মানুষ এইটা বুঝে গেছে যে বাংলাদেশ আওয়ামী লীগই শেষ পর্যন্ত এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং তাকে রক্ষা করেছে। একইভাবে আপনি আজকে যে ফোর্স গুলোর কথা বললেন, এরা সবাই হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ ফোর্স। উত্তর হচ্ছে ইয়েস। আওয়ামী লীগকে খেয়াল করে দেখবেন, গত এই 1টি বছরে যখনই কোনো ধরনের আওয়ামী লীগ
মাথাচাড়া দিয়ে উঠেছে। আওয়ামী লীগ যখন একটা আন্দোলনের কথা বলেছে, এমনকি মাননীয় প্রধানমন্ত্রী যখন ছাত্রলীগের সাথে একটি সামান্য অনলাইন একটা মিটিং করেছে, যেটি পাবলিক মিটিং, যেখানে ছাত্রদেরকে শুভকামনা জানানো হয়েছে, তাদের কথাই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে তারা তো কোনো অন্যায় করেনি, তাদেরকে যারা ভুল বুঝিয়েছে তারা। সেই নিরীহ ভাষণের সময় আপনার ঐতিহাসিক 32 নাম্বারটা ভেঙে দেওয়া হয়েছে। এই বাঙালি জাতির যদি মানে কোন ধরনের বেদনা থেকে থাকে, সম্মিলিত বেদনা, একেবারে দলমত নির্বিশেষে সম্মিলিত বেদনা, আমি বিশ্বাস করেন আমি বিএনপির সমর্থকদেরকে দুঃখ পেতে দেখেছি অনেক, যারা ধরেন জ্বালাও পোড়া করেন, আছে না, বিএনপিরও তো লোকজন আছে যারা দেশের বাইরে থাকে, পড়াশোনা করেছে, শিক্ষিত একটা অংশ আছে, তারাও কিন্তু বলেছে যে এইটা তাদের কাছে একটা অবিশ্বাস্য ঘটনা ছিল 32 নাম্বারের। ফলে এই যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বলে যারা আন্দোলন করলো, তারা কত বড় প্রতারক, চিটার, তারা যে কত বড় এই জঙ্গি, এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। এবং এই আপনার যে প্রশ্ন, সেটার উত্তর হয়েছে ইয়েস। বাংলাদেশ আওয়ামী লীগকে ঠেকানোর সমস্ত তারা ঐক্যমত্য হয় যখন বাংলাদেশ আওয়ামী লীগ প্রশ্নে আসলে তারা সব এক, অন্য প্রসঙ্গে, কারণ তারা জানে, আপনি দেখেন আজকে বিএনপি এবং জামাত ইসলামীর আপনি ভোট কাউন্ট করেন, গত 54 বছরও লাগবে না, 1990 সাল থেকে এখন পর্যন্ত আপনি কাউন্ট করে দেখেন। আমি 1973 থেকে এখন পর্যন্ত ভোট কাউন্ট করে দেখেছি, বাংলাদেশ আওয়ামী লীগ এখনো পর্যন্ত 47.21% ভোট পেয়েছে। 47.21% বাংলাদেশ আওয়ামী লীগের ভোট। আপনি যদি মনে করেন যে 2024 ইলেকশন আপনি গণায় ধরবেন না, 2018 ইলেকশন আপনি গণায় ধরবেন না, 2014টা ধরবেন না, আপনি যদি 2008 শেষে যে ইলেকশনটা হয়েছে সেইটা পর্যন্ত আপনি গণেন, তাহলে আপনি দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগের ভোট হচ্ছে 41 সামথিং। এটা হচ্ছে গড়। একটা দেশে যদি 41 পয়েন্ট সামথিং একটা দলের ভোট হয়, তাহলে সেই দলকে আটকানোর জন্য জোট হবে, কত কিছু হবে, সেটা বলার অপেক্ষা রাখে না। এটা গেল একটা। 2 নাম্বার যেটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি আপনার প্রোগ্রামেই বলেছি কিনা জানি না, আরেকটা প্রোগ্রামে বলেছি কিংবা আমি নিজে ব্যক্তিগত ভিডিও বানিয়ে বলেছি যে আজকে থেকে প্রায় 2.5-3 মাস আগে আমেরিকান হাই কমিশনেরই একটি উদ্ধৃতি দিয়ে বলেছি যে আমেরিকান হাই কমিশনের যে একজন, আমি তার নাম বলি না, ওখানে যে কর্তা ব্যক্তিরা আছে, তারা মোটামুটি একটা প্ল্যান করে বসেছে। প্ল্যান হয়েছে যে এনসিপি আর জামাতে ইসলামের সমন্বয়ে তারা সরকার গঠন করবে। এই সিদ্ধান্ত তো সুলতানা আপা আমি নিচ্ছি না, আপনি নিচ্ছেন না, জনগণ নিচ্ছে না, এই সিদ্ধান্ত নিচ্ছে আমেরিকা। আমি এখন যে দেশে বসে আছি আসলে সেই দেশের কর্তা ব্যক্তিরা সিদ্ধান্ত নিচ্ছে যে বাংলাদেশে আপনার সরকার প্রধান কে হবে। এবং তারেক রহমানের প্রশ্নেও কিন্তু তাদের ব্যাপার আছে যে তারেক রহমান রাজনীতি করবে কি, করতে পারবে কি পারবে না, এই ধরনের তাদের ডিকটেশন আছে। আমি কিন্তু এই জায়গাতে উঠেও একটা কথা বলি যে আমাদের দেশের রাজনীতিবিদরা যদি কেউ খারাপ হয়, অন্যায় করে, সেটার বিচার আমরা করব, সেটা আমরা দেখব। দেশের বাইরে থেকে এসে কেউ ছড়ি ঘোরাবে, অমুক লোক রাজনীতি করতে পারবে না, তমুক লোক রাজনীতি করতে পারবে না, সেটা কিন্তু শেষ পর্যন্ত আপনার গায়েও একদিন ছবল দিবে, ওটা যদি আমি মেনে নেই। সেই জায়গা থেকে বলতে পারি যে আমাদের দেশে এখন এই মুহূর্তে রাজনীতির নিয়ন্ত্রণ করছে আমেরিকা, রাজনীতির সিদ্ধান্ত নিচ্ছে আমেরিকা, প্রশাসনের সিদ্ধান্ত নিচ্ছে আমেরিকা, এবং এই পুরা দেশকে কিভাবে ক্যাপচার করবে এবং কিভাবে কোথায় ঘাঁটি গাড়বে, কোথায় কোন জায়গাতে কি হবে না হবে, এই সমস্ত কিছুরই সিদ্ধান্ত আমেরিকা নিচ্ছে। এই দেশে যখন আপনার চারদিকে আপনি ছোটবেলা থেকে যখন আপনি ইংরেজি পড়েন, আপনি যখন আমেরিকান মুভি দেখেন, আমেরিকান ড্রেস আপ করেন, আমেরিকা যখন কথায় কথায় আমেরিকার লোকেরা যখন আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করে, আপনি কি কখনো বাংলাদেশে কাউকে বলতে শুনেছেন দেশ আমেরিকার কাছে বিক্রি হয়ে গেল? আমরা কিছু অপাংতেও, আমি বলি এখন অপাংতেই তো, এই মানুষগুলো ছাড়া কেউ কখনো বলেছি যে এই যে 16 পাতার একটা চুক্তি হয়েছে আমেরিকার সাথে, এই যে এত বড় একটা চুক্তি হয়েছে যেখানে আপনি মোটর ভেহিকেল পার্টস থেকে শুরু করে, ওষুধ থেকে শুরু করে, খুচরা যন্ত্রাংশ থেকে শুরু করে, আমাদের ইপিজেড এর কাঠামো কি হবে, আপনি কার থেকে শিপ কিনতে পারবেন, কার থেকে পারবেন না, হালাল মাংস বাংলাদেশে কোন প্রক্রিয়াতে আসবে, সমস্ত কিছু এই চুক্তির মধ্যে আমেরিকা সিদ্ধান্ত দিয়েছে। আমেরিকা যা বলবে তা। আপনি কি কখনো কল্পনা করতে পারেন যে বাংলাদেশের কাস্টমসে যে তথ্য আছে, আমরা কোন দেশে কত পণ্য আমরা 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 রপ্তানি করছি, আমদানি করছি, এটির পুরো তথ্য আমেরিকাকে দিতে হবে? এটি আমার কথা না, এটি ওই
চুক্তির মধ্যে আছে। এগুলো কি আমরা কখনো বলেছি? আমরা বলিনি। ফলে আপনি যে প্রশ্নটা করলেন যে জামাত এবং এনসিপি একটা জোট করছে, বিএনপি অন্যদের নিয়ে জোট করতে চাইছে, তাহলে কি আওয়ামী লীগকে কোণঠাসা করার চেষ্টা করছে? উত্তর এর মধ্যেই নিহিত আছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে তারা নিঃশেষ করে দিতে চায়। বাংলাদেশ আওয়ামী লীগকে একটা রিফাইন্ড আওয়ামী লীগ করার নানান রকমের ট্রাই করেছে, কিন্তু তারা দেখেছে যে যাদের সাথেই তারা এসব আলোচনা করতে যায় তারাই একটাই কথা বলে যে জননেত্রী শেখ হাসিনা ছাড়া আমরা কিছু বুঝি না, উনি থাকলে রাজনীতি করবো, নাহলে দরকার হলে রাজনীতিই করবো না। সিম্পল সিম্পল কথা। আর এনসিপি আর জামাতের সমন্বয়ে আমেরিকা একটা সরকার বানাতে চায়। সিম্পল। আপনি আমার কথাটাকে বিশ্বাস করতে পারেন কিংবা না পারেন, এটাই বাস্তবতা। এখন ধরেন আমরা তো দেখি বাংলাদেশে এখন প্রতিক্রিয়াশীল চক্রই ডমিনেট করছে, তাদেরই আধিপত্য সব জায়গায়। তো আমিনুল ইসলাম সেখানে তাহলে বিএনপিকে কি এই প্রতিক্রিয়াশীল চক্রের গডফাদার বলা যেতে পারে? কারণ তারাই দেখছি, ধরেন এই যে 7ই নভেম্বরের অনুষ্ঠানে আমি দেখলাম যে শেখ হাসিনার প্রতিকৃতি নিয়ে তারা মিছিল করেছে। আওয়ামী লীগ যাতে কোনোভাবে মিছিল সমাবেশ করতে না পারে তারা বিভিন্ন রকম হুমকি ধামকি দিচ্ছে। তো সবার উপরে এই প্রতিক্রিয়াশীল চক্রের উপর সবার উপরে কি বিএনপিকে আপনারা দেখতে পান? ডেফিনেটলি বিএনপির যে জন্ম প্রক্রিয়া আপনি সেটা যদি অ্যানালাইসিস করেন, তো তারা তো ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতার গহ্বরে বসে রাজনৈতিক দলের জন্ম। ওরা তো ওখান থেকে বেরিয়ে এসে মানুষের রাজনৈতিক দল হয়ে উঠেনি, এবং তারা সবসময় ষড়যন্ত্রে খুঁজেছে। এবং যে কারণে আমি মনে করি আপনি বিএনপি নেতাদের গত 14 মাসের প্রত্যেকটা বক্তব্য যদি এক একটা ফ্রেমে দাঁড় করান, আপনি কোনোটাই সুনির্দিষ্ট কোনো তথ্য পাচ্ছেন না। বিএনপি মির্জা ফখরুল সাহেব বলছেন একটা কথা, উনি আবার 2 ঘন্টা পরে সেই কথা থেকে সরে গিয়ে আরেকটি কথা বলছেন। সালাউদ্দিন সাহেব বলছেন এক ধরনের কথা, মির্জা আব্বাস সাহেব বলছেন এক ধরনের কথা, আপনার মঈন খান বলছেন এক ধরনের কথা। তাহলে এটা কেন হচ্ছে? তারা যদি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে জনগণের একটি রাজনৈতিক দল হয়, সেখানে তো কথার ভিন্নতা হতে পারে না। অর্থাৎ তাদেরকে তাদের প্রভুরা যখন যেটা শিখিয়ে দিচ্ছে তারা সেটাই বলছে। সকালে এক কথা, বিকালে এক। আমি তো মনে করি যে বিএনপি যদি এই কনস্পিরেটরদেরকে শেল্টার না দেয়, এবং যদিও বা তারা সেখান থেকে মানে না দেওয়ার জায়গায় কখনো স্থির থাকতে পারবে না। কারণ বাংলাদেশে আপনি 75-এর পরে জিয়া রহমান বন্দুকের নলের মুখে ক্ষমতা দখল করার পরে তার ক্ষমতাকে মানে চিরস্থায়ী করার জন্য তিনি যেভাবে আর্মি অফিসারদেরকে হত্যা করেছেন, বিমান বাহিনী অফিসারদেরকে হত্যা করেছেন, এবং রাজনৈতিক দলগুলোর উপর পীড়ন করেছেন, এবং তাদেরকে লোভ লালসা দেখিয়ে আই মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান বলে রাজনীতিকে একটা কেনা বেচার পণ্যে পরিণত করেছেন। হ্যাঁ, এবং সেই জায়গায় এখনো বিএনপি অব্যাহত আছে। বিএনপি এখনো সেই জায়গাটা খুব আন্তরিকতার সাথে, দায়িত্বের সাথে সেই জায়গাটা পালন করে যাচ্ছে। তো সুতরাং আমি মনে করি না যে তারা এখান থেকে বেরিয়ে এসে কোনো সৃষ্টিশীল মানুষের জন্য, দেশের জন্য কিছু করতে পারবেন। এবং আপনি সব বাদ দেন, আপনি অনেকের দুর্নীতি, যে আমি আবার এখানে দুর্নীতির কথাটা আসি, যে দুর্নীতির কথা বলছেন আওয়ামী লীগের আমলে, ওকে, বিশাল অপপ্রচার। আমি শুধু একটা বিনীত প্রশ্ন, আমার কোনো তথ্য দরকার নেই। দুর্নীতি নিয়ে যারা কথা বলে পৃথিবীতে, সেই সংগঠনের নাম হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, TI। তারা বিএনপির আমলও দুর্নীতির সূচক পৃথিবীর দেশে দেশে নির্ধারণ করত, এখনো তারাই করে। অর্থাৎ এখন আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আওয়ামী লীগের অ্যাপয়েন্টেড কোনো বা আওয়ামী লীগের গড়া কোনো প্রতিষ্ঠান কিন্তু দুর্নীতি নিয়ে কথা বলছে না। সে TI এর রিপোর্ট হচ্ছে বিএনপির আমলে 2001 থেকে 2006 সাল 5 বার দুর্নীতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। পক্ষান্তরে বঙ্গবন্ধু কন্যার বাংলাদেশ 2009 সাল থেকে 2024 এই 15 বছরে বিশ্বের দুর্নীতিগ্রস্ত প্রথম 15টি দেশের তালিকায়ও বাংলাদেশের নাম ছিল না। তো সোজা বাংলায় এর অর্থটা কি? বঙ্গবন্ধুর কন্যার আমলে বাংলাদেশে দুর্নীতি কমেছিল, বাড়েনি। হ্যাঁ, তো সুতরাং এই জায়গায় এখন বিএনপি কি এখনো সেই দুর্নীতি নিয়ে কোনো কথা বলছে? জাতির কাছে ক্ষমা চাইছে? অথবা তাদের কোনো রিকনসিলিয়েশনের কথা বলা হচ্ছে আছে? নাই। কারণ ওদের যে পলিসি সেটা হচ্ছে কি, যে কোনো ভাবে একটা হসপস অবস্থা তৈরি করে সেখানে দরকার হলে আজিজ রাজাকারকে প্রধানমন্ত্রী বানাবে, মশিউর রহমান জাদু মিয়াকে মন্ত্রী বানাবে,
রাজাকার আব্দুল আলীমকে মন্ত্রী বানাবে, আবার প্রয়োজনে আরেকজন মতিউর রহমান নিজামীর গাড়িতে পতাকা দিবে। তাদের ক্ষমতা চায়, সেই ক্ষমতার জন্য তারা যে কোনো কিছুই করতে পারে। এটা হচ্ছে বিএনপির রাজনীতি। জি, জি। নিজুম মজুমদার এমনি ১৩ তারিখ কে কেন্দ্র করে আমি দেখেছি যে আওয়ামী লীগের একেবারে তৃণমূলের কর্মীরা সাংঘাতিক রকমের উজ্জীবিত। এখানে একজন একটা মন্তব্যও করেছেন যে আপনি কোথাও বলেছেন যে বিজয় সুনিশ্চিত এবং পরবর্তী করণীয় সম্পর্কে কিছু বিষয় আপনার কাছে জানতে চায়। কোনটার করণীয় জানতে, সরি আমি 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 বুঝিনি না, প্রশ্নটা। আপনি বলেছেন যে আপনাদের মানে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত, বিজয় পরবর্তী করণীয় কি, কি আছে সেই বিষয়গুলি সম্পর্কে তারা এক ধরনের দিক নির্দেশনা বা করণীয় সম্পর্কে দেখেন সুলতান আপা, আমি আপনাকে একটা কথা বলি। হ্যাঁ, আমি বিজয় আমি বুঝতে পেরেছি। সুনিশ্চিত হলো, আমি তো এটাই বুঝলাম না। আহ, আচ্ছা, বিজয় কিভাবে সুনিশ্চিত হলো সেটা হচ্ছে, আমি আপনাকে কয়েকটা চিত্র দেখাই। হ্যাঁ, যখনই মানে দেখেন, ইতিহাস এখানে প্রাসঙ্গিক একটা ব্যাপার। হ্যাঁ, আহ, বঙ্গবন্ধুকে পুরো সপরিবারে হত্যা করা হয়েছে। সপরিবারে হত্যা করার পর দীর্ঘ ২১ বছর ধরে কি বলে এসেছে, এমনকি বঙ্গবন্ধুর খুনি বলেছে যে যদি বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে তাহলে তার হাতের তালুতে নাকি পশম উঠবে। এবং আজকের যে এনসিপি আর তখনকার ফ্রিডম পার্টি, আমি জানি না ওই ৮০ দশকে ফ্রিডম পার্টির কর্মকাণ্ড আপনি কতটুকু ফলো করেছেন বা কতটুকু দেখেছেন। আমার যতদূর মনে পড়ে আর কি, সেটা হচ্ছে যে এই ফ্রিডম পার্টি এখন এনসিপির যে ভূমিকা, ফ্রিডম পার্টি ওই একই কাজই করেছে। আওয়ামী লীগের ক্ষমতায় আসাটা আরো দ্রুত হতো যদি না ওই সময় এরশাদ ৯ বছর বা ১০ বছর ক্যাপচার করে না থাকতো। আর 91-এ তো আমি বলবো যে স্লাইটলি মিসড আসলে। হ্যাঁ, তো আমি যদি ওই ইতিহাসের ডেজাভু অংশ, ডেজাভু অর্থ এরকম যে আগে যেন কোথায় দেখেছি, আমি শুধু সুনিশ্চিত না, আমি আপনাকে একটা টাইম ফ্রেম বলে দিতে পারবো সুলতান আপা, যে দিস ইজ দ্য টাইম ফ্রেম এবং এই টাইম ফ্রেমে আমরা ক্ষমতায় আসবো। হ্যাঁ, আমি আপনাকে এটা বলতে পারবো, এই কারণে বলতে পারবো, একটা দেশ সম্মিলিতভাবে তো এইভাবে পরাজিত হতে পারে না। হ্যাঁ, আপনি জয় বাংলা বলতে পারবেন না, আপনাকে ঘরে থাকতে দিবে না। কালকে এক জায়গাতে গেছি, তিনি বলেছেন ভাই আমার নামে ৪টা মামলা হয়েছে। কেন ৪টা মামলা হয়েছে? বলে ৪টা মামলা এই কারণে হয়েছে যে আমার এক বন্ধু এরকম রাজনীতিবিদ ছিলেন, তো আমি কয়েকবার, আমার স্কুল বন্ধু কয়েকবার আড্ডা দিতে দেখেছে, তো তার নামে মামলাটা এইভাবে হয়েছে, এই অমুকরে দেখছি না ওর সাথে আড্ডা দিতে, দে নামটা ঢুকাইয়া দে। তো এইভাবে হাজার হাজার মানুষের নামে মামলা হয়েছে, যে অনেকটা এমন যে ১৯৪৬ সালের গান্ধীর ছাগল চুরির মামলা আপনাকে ২০২৫ সালে এসে দিয়েছে, খালি বলেছে যে খালি একটু ধরায়া দেন কেমনে ছাগলটা চুরি করেছি। তো আলটিমেটলি এই অবস্থা যদি একটা দেশের চলতে থাকে, আপনি আওয়ামী লীগের নেতা কর্মীদের কথা বাদ দেন, সাংগঠনিক ভাবে তারা নামতে পারে, তাদেরকে এই করছে সেই করছে, সাধারণ মানুষ কি আজকে কোনো কথা বলতে পারে? আমার পরিচিত একজনকে আমি বই কিনতে পাঠিয়েছি বাতিঘরে, নামটা বলেই আপনাকে, বাতিঘরে ওই যে নিষিদ্ধ জিনিস যেভাবে মোড়ক করে দেয় না, একেবারে পেঁচা ভাই, বামে ডানে তাকাইবেন না, সোজা হাঁটা ধরবেন বই নিয়ে, তাকে একেবারে পুরো প্যাচ মেরে বই দিয়ে দিয়েছে। সবগুলো বই হচ্ছে মুক্তিযুদ্ধের বই। বলে ভাই এইভাবে প্যাকেট করলেন কেন? এভাবে প্যাকেট না করলে যদি ওদেরকে এসে ধরে যে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের বই বিক্রি করেছে এটার জন্য যদি বাতিঘরকে ধরে। তো এরকম একটা সিচুয়েশনে, জয় সুনিশ্চিত। এবং এটার আরো অনেক অনেক বিষয় আছে যেগুলো হয়তো আমি বলতে চাই না, কিন্তু আমি জানি যে জয় আমাদের সুনিশ্চিত। এবং এই বাংলার জীবনে এই যে ১৩ তারিখ আপনি দেখেছেন, আমি আপনাকে এর আগের সেগমেন্টেই বলেছি যে এই ১৩ তারিখ তো বাংলাদেশ আওয়ামী লীগের কোনো কর্মসূচি না। এটা আরেকটা ভুল একটা ধারণা। হ্যাঁ, ৭ই মার্চ, তারপরে হচ্ছে যে আপনার এর আগে যে বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহাসিক দিনগুলো আছে, ১৯৬৬ সালের ৬ দফা, গণ অভ্যুত্থান, এগুলো কি সব আওয়ামী লীগের ডেট, আওয়ামী লীগের ডাকা সমাবেশের তারিখ বা ঘটনার তারিখ? এগুলো তো মানুষ এগুলোকে ঐতিহাসিক ঘটনা বানিয়েছে। বাংলাদেশের মানুষকে আপনি পৃথিবীর কোন ইতিহাসে দেখেছেন যে এই ধরনের একটা ঘটনা ঘটার ১ মাসের মাথাতে, ১ মাস, 1 মান্থের মাথাতে মানুষ বলা শুরু করেছে আগেই ভালো ছিলাম? ওরা আমাদেরকে উদাহরণ দিয়েছে কি? রেজা শাহ পাহলভী। ওরা আমাদেরকে উদাহরণ দিয়েছে কি? সাদ্দাম হোসেন, গাদ্দাফি, তাদের পরিণতির কথা, তিউনিসিয়ার কথা আমাদেরকে উদাহরণ দিয়েছে। তারপর আপনার হুসনে মুবারকের কথা আমরা বলেছি, নানান ধরনের কথাবার্তা আমাদেরকে সেই সময় উদাহরণ দিয়েছে।
তো তারা আমাদেরকে ইদি আমিনের কথা বলেছে। তো আলটিমেটলি এই যে ল্যান্ডস্কেপ সুলতান আপা, আমেরিকার যে মেজারমেন্ট, আমেরিকার ধারণা ছিল যে তারা একটা গাদ্দাফি স্টাইল তৈরি করবে, কিন্তু বাংলাদেশের যে ল্যান্ডস্কেপের মেজারমেন্ট, এইটা বুঝতে তাদের কষ্ট হয়েছে যে ওই আমেরিকান যে বাবুটি ওই একটু কষ্ট করে বাংলাদেশি রেস্টুরেন্টে যায় খেতে, ওই যে ভাতটা যে তৈরি করে বা ভাত যে উৎপন্ন করে সেই কৃষক, সে আওয়ামী লীগেরই আসলে। ওই যে রাস্তা দিয়ে হাঁটে, যে রিক্সাতে যদি তাদের একটু মনে হয় যে একটু রিক্সাতে চড়ি, ওটা আওয়ামী লীগেরই আসলে। ওরা এখন বোঝা শুরু করেছে যে ওই শাহজাহানপুরের তাদের যে এমবেসি, তার আশেপাশে থেকে শুধু আওয়ামী লীগেরই আওয়াজ, সোদা গন্ধ বলি না, মাটির সোদা গন্ধ, এই মাটির সোদা গন্ধ আওয়ামী লীগের কথাই বলে। আচ্ছা, আওয়ামী লীগকে ছাড়া, এগুলো সব ভাবের কথা বাদ দিলাম আমি, আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশের রাজনীতি, আপনি যত বড় আপনি আওয়ামী লীগ বিরোধী হন না কেন, আপনি কল্পনা করতে পারবেন? সো আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগকে তার ফিরতে হবে এই মানুষের জন্য, মানুষ ফেরাবে। রহমান ভাই একটা কথা বলে, যে কথাটা আমি বারবার কোট করি, আমাদের মন্ত্রী, এমপি, বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ, তিনি বলেছেন যেই সাপে ছোবল মেরেছে ওই সাপেই আপনার বিষ নামাবে। যেই জনগণ, যে জনগণের কথা ওরা বলছে, ওই জনগণই ক্ষমতায় আনবে। যে সেনাবাহিনীর কথা বলছেন বা যা যা ষড়যন্ত্র বলছেন, এগুলো আপনার চোখেই আপনি দেখবেন, ওই দিন আপনি আমাকে ডাক দিয়ে বলবেন যে আপনি তো এই কথা বলেছেন। শোনেন, বাংলাদেশ আওয়ামী লীগের যে প্রাণ ভোমরা তৃণমূল, এই তৃণমূলকে তো আপনি ধ্বংস করতে পারবেন না। আমি এই 1 বছরে কত হাজার মানে মেসেজ পেয়েছি, আর কত হাজার মেসেজ আমি এখনো পড়তে পারিনি, আর কত হাজার ইমেল পেন্ডিং আছে। আপা, তৃণমূল, আপনি জানেন এমনও তৃণমূলের কর্মী আছে যে 24 ঘন্টা না 36 ঘন্টা পর পর একবার খায়, পানি পেয়েছে, একটা অন্ধকার ঘরের ভেতরে আছে। অনেক নেতাকর্মীর নেতার ব্যাপারে তাদের কষ্ট আছে, কিন্তু জানেন ওই ফোনের ভিতরে বলছে আমার নেত্রী শেখ হাসিনা, মাইরা ফালাইলে মাইরা ফালাবে। বিশ্বাস করেন, এই ছেলেকে যদি আজকে থেকে আমি 2 বছর আগে দেখতাম, ওকে আমি বলতাম এটা কর্মী, অথচ ওর কথা নেত্রী শেখ হাসিনা, আমি যদি মরি অনেকটা সমরণের মতো, যদি মরি সব একসাথে মরবো। ওই যে আমরা যেই কর্মীদেরকে বলতাম যে নেত্রীর কাছে যাতে না আসে, আমার বড় বড় প্রাডো, বড় বড় জিপের কাছে আসতে দিতাম না, টাকা ছুঁড়ে মারতাম, নে চালাস, হ্যাঁ গায়ের গন্ধ আছে বলে মনে করি, হ্যাঁ আপনার গ্রামের কৃষক, মানে শ্রমিক, যাদের ঘামের গন্ধে আমি নাক কুচকিয়েছি বা কুচকাতাম, ওই ঘামই আমার আওয়ামী লীগকে এখন রক্ষা করছে। এই আওয়ামী লীগের এই তৃণমূল, আপনি জানি না যে আপনি টেলিগ্রামের গ্রুপগুলোতে কখনো এসেছেন কিনা, কখনো তৃণমূলের কর্মীদের সাথে আপনার কতটুকু যোগাযোগ হয়েছে আমি জানি না। মানে আমি মোটামুটি বলা যায় যে সারা বাংলাদেশেরই বিভিন্ন জেলাতে, বিভিন্ন ছোট ছোট জায়গাতে যে টেলিগ্রামের গ্রুপ, বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ, আমার একটা উপলব্ধি হয়েছে যে বাংলাদেশের সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, আওয়ামী লীগের তৃণমূল ধ্বংস হবে না। এই এক অদ্ভুত চিজ, অদ্ভুত জিনিস। আপনি হাজারো মারবেন, হাজারো কাটবেন, কোত্থেকে যেন ওই রক্ত থেকে আবার জন্ম নিবে। আপনি বিশ্বাস করতে পারেন, ও মারা যাচ্ছে, এক লোক মেরে ফেলেছে, অলরেডি ডেড বলে জয় বাংলা। জয় বাংলা শব্দটা, এগুলো তো ভাই গল্প কথা না। আমি পেশাতে একজন ব্যারিস্টার সলিসিটর। আমার একটা মানে আমি ব্রিটিশ নাগরিক, বাংলাদেশি নাগরিক দুইটাই। আমার একটা একটা অদ্ভুত সচ্ছল জীবন আছে, যে আমার কোনো টাকা পয়সা ক্যাচাল নাই, কিচ্ছু নাই, সুন্দর মতো আমি জীবন যাপন করতে পারি। আপা, আমি এক পায়ে দাঁড়ানো, যদি আজকে ট্রেনিং নিতে বলে, আজকে যদি ট্রেনিং হয়, আজকে যদি মুক্তিযুদ্ধের মতো দেশে ঢুকতে হয়, আপা আপনি বিশ্বাস করেন আমি এরকম হাসছি যে আমি হাসতে হাসতে আগরতলা আসাম দিয়ে ঢুকবো বাংলাদেশে। আমি তো জানি মৃত্যু সুনিশ্চিত, আমার স্ত্রীকে বলেছি। তাহলে আপনি আমাকে বলেন যে আমার কি পাওয়ার আছে? আমার একটাই আছে, আমার কোনো মৃত্যু যন্ত্রণাও নাই, আমার কোনো এগুলার ইচ্ছাও নাই। আমার জীবনের একটাই লক্ষ্য, নেত্রীকে সসম্মানে দেশে আনতে হবে, আর বঙ্গবন্ধুকে যে অপমান করেছে এটার প্রতিশোধ দিতে হবে। বিশ্বাস করেন আমি এই 2 আগুনে জ্বলছি। আমার ভেতরে যদি আগুন থাকে তাহলে এই 2টা আগুন জ্বলছে, এর বাইরে আমার আর কিচ্ছু নাই, নাথিং। আমি আপনার প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি জানেন, আমি 1 ঘন্টাও ঘুমাই নেই, নট এ সিঙ্গেল আওয়ার আমি ঘুমাই নেই।
আপনার প্রোগ্রামে এসছি শুধুমাত্র দলের কথা বলবো বলে। এই আত্মত্যাগ, এই আমাদের প্রত্যেকটা মানুষের এই দল ক্ষমতায় না এসে পারে